আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পরমাণুর গঠন ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের বেসিক তো বোঝাবই, এর সাথে সাথে ভাইয়া আমি তোমাদের সিকিউ এমসিকিউ এসকিউ এইগুলোরও একটা সমাধান দিয়ে দিব, ঠিক আছে? সো আর তোমাদের পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে, ধৈর্য রাখো, একটা প্রশ্ন আসবে। সো আমরা তাহলে চলো এখন পড়াটা কীভাবে পড়বো, পড়া বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কীভাবে পড়া লাগে। সো আমরা দেখো ফার্স্টে আমাদের এই যে পার্ট 1 থেকে 3 পরমাণুর ধারণা ও বিকাশ গঠন, এই পার্টটা ভালোভাবে পড়বো, ঠিক আছে? আর তারপর আমাদের সাজেশন আছে, সাজেশন থেকে পার্ট 1 থেকে 3 পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন, এই যে প্রশ্নগুলো এইগুলা তুমি ভালোভাবে পড়ে নিবা। কেন পড়বা? কারণ দেখো তুমি যে আমার ক্লাসটা করছো, দেন রিডিংটা পড়ছো, সো কেন পড়ছো? বেসিক জানার জন্যই তো। বেসিকটা তখন আরও বেশি পরিপূর্ণ হবে, আরও বেশি মাথার মধ্যে মানে গেঁথে যাবে যখন তুমি এই প্রশ্নগুলো সলভ করবা। আর এইভাবে বইটা শেষ করার পর, সাজেশন শেষ করার পর তুমি সিকিউগুলো সলভ করবা, তখন একটা পূর্ণাঙ্গ চ্যাপ্টার ওয়াইজ একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যায় আর কি, বুঝছি? সো চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। আর আমাদের ক্লাস শুরু করার আগে প্রথম পয়েন্টে হচ্ছে পরমাণু আসলো, বাট পরমাণু বোঝার আগে আমাদের বুঝতে হবে কণা সম্পর্কে, বা পদার্থ সম্পর্কে। দেখো এই যে আমার হাতের যে কলমটা ভাইয়া, এটা কি একটা পদার্থ না? এটা তো একটা পদার্থ। এখন এটা হয় একটা কঠিন পদার্থ, সো কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়, এটাতে আমরা না যাই বা না আসি। এখন আমরা এটা জানি তো, এটা একটা পদার্থ। সো পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ কিন্তু ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি। পদার্থ, প্রত্যেক পদার্থই ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি। সো এখানে অনেক অনেক ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে, অনেক ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে। সো অনেকগুলা ক্ষুদ্রতম কণার সমষ্টি হচ্ছে এই কলমটা। ওকে, সো এই ক্ষুদ্রতম কণা হচ্ছে ভাইয়া দুই ধরনের। কয় ধরনের বলছি ভাইয়া? ক্ষুদ্রতম কণা হচ্ছে দুই ধরনের। কণা হচ্ছে ভাইয়া দুই ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে তোমার পরমাণু, একটা কি বললাম ভাইয়া? পরমাণু। আর আরেকটা কি বললাম ভাইয়া? অণু। সো আবার বলি, কণা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পরমাণু, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে আমাদের অণু। এখন আমাদের পরমাণু অণু সম্পর্কে একেবারে ডিটেলসে জানতে হবে। সো এখন ফার্স্টে আসি, পরমাণু কাকে বলে? সো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। পরমাণু কি বলছি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। দেখো আমি যদি এখানে H2 নিই, এটা নাম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড, H2 মানে পানি। এটাকে যদি ধরো জাস্ট এক্সাম্পল আমি ভাঙ্গি, তখন আমরা কি পাবো ভাইয়া? হাইড্রোজেন দুইটা পাবো, অক্সিজেন একটা পাবো। হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা পেলাম। সো এটা তো তোমার পরমাণু হইল না, এখানে তো হাইড্রোজেন দুইটা পরমাণু আছে, অক্সিজেন একটা পরমাণু আছে। সো মোট পরমাণু তিনটা হয়ে গেছে। সো আমি কি বলছি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে এই পদার্থ, এই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, ওইটা হচ্ছে কি ভাইয়া? মৌলিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে, যেমন অক্সিজেনকেই ধরো আমি ভাঙি, তাহলে আমরা অক্সিজেনই পাবো, ভাঙলে আমরা অক্সিজেনই পাবো। সো এইটা ছাড়া কি অন্য কোনো পদার্থ পাইতাছি? পাইতাছি না। তো এটা কি তাহলে? মৌলিক পদার্থ। যেমন এইটা কিন্তু ভাইয়া যৌগিক পদার্থ, H2 এটা যৌগিক পদার্থ, কারণ এটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন দুইটা পাইতেছি, অক্সিজেন একটা পাচ্ছি, মানে ভিন্ন ধরনের পরমাণু পাচ্ছি। সো এটা যৌগিক পদার্থ। সো যৌগিক পদার্থ মৌলিক পদার্থের তফাৎটা তো বুঝছো। এখন আমাদের পরমাণুটা হচ্ছে এই মৌলিক পদার্থেরই ক্ষুদ্রতম একক, ঠিক আছে? আচ্ছা এখন যদি তোমাদের বলি যে O2 অক্সিজেন, এটাকে মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? এটা কিন্তু ভাইয়া মৌলিক পদার্থই, কারণ এটাকে ভাঙলে এই মৌলটা বা এই পরমাণুটা ছাড়া কি অন্য কোনো পরমাণু পাওয়া যাবে না? অক্সিজেনকে ভাঙলে আমরা হয়তো অক্সিজেন দুইটা পাবো, বাট আমরা তো অক্সিজেনই পাচ্ছি, অক্সিজেনই পাচ্ছি না। সো এই ক্ষেত্রে এইটাও কিন্তু মৌলিক পদার্থ। তোমাদের যদি প্রশ্ন একটু ক্রিটিক্যাল আসে তখন কিন্তু মানে পারতে হবে মৌলিক পদার্থ বিষয়টা, বুঝলা? সো এইগুলাই হচ্ছে আমাদের পরমাণু, মানে ক্ষুদ্রতম যে একক। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা কি ভাইয়া? মৌলিক পদার্থ, বুঝছি, বা পরমাণু। আচ্ছা তারপর আমরা অণুতে আসি। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো কি ভাইয়া? অণু। হ্যাঁ, সো আমরা একটু আগেই কিন্তু ভাইয়া H2ওর এক্সাম্পলটা দেখছি। এটা ভাঙার পর আমরা কি পাচ্ছি? হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। সো এটাকে ভাঙলে একের অধিক, দেখো একের অধিক পরমাণু পাওয়া যাচ্ছে, ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু পাওয়া যাচ্ছে। সো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ভাইয়া এটা আমাদের কি বলো? এই ক্ষেত্রে এটা আমাদের কি ভাইয়া? যৌগিক পদার্থ না? সো এই ক্ষেত্রে ভাইয়া এটা আমাদের কি? এটা আমাদের যৌগিক পদার্থ না?
এই যে দেখো যৌগিক পদার্থের এক্সাম্পলটা দেখি। যৌগিক পদার্থ হলো ওইগুলো যাদের ভাঙতে থাকলে 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যাবে। এগুলাকে কি বলে ভাইয়া? এগুলাকে যৌগিক পদার্থ বলে। বুঝছি যৌগিক পদার্থের এক্সাম্পলটা। যৌগিক পদার্থ কাকে বলে? মানে একের অধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যাবে। সো অণু বলতে এইটাই। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক, এই যে দেখো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো অণু। সো তাহলে H2টা কি? পানির একটা অণু। বেসিক ক্লিয়ার? H2টা কি? পানির একটা অণু। আমি যদি ওটা কি বলি, ওটা হচ্ছে একটা পরমাণু। যদি H বলি, এটা একটা পরমাণু। আর যখন আমরা এরকম বলবো হাইড্রোজেন সালফেট, আমরা তো অলরেডি অষ্টম অধ্যায়টা কভার করে আসছি, রাসায়নিক বিক্রিয়া। সো এখানে তো এইগুলা নাম টাম সবকিছু একেবারে শেষ করে আসছি। হাইড্রোজেন সালফেট তো এটা কি? পরমাণু না অণু? অবশ্যই এটা অণু। কেন অণু? কারণ এটাকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যাবে, ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ পাওয়া যাবে। সো এই কারণে এটা হচ্ছে কি একটা অণু। বুঝছি। সো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো অণু। যেমন এই যে দেখো H2, হাইড্রোজেন সালফেট, জিঙ্ক সালফেট, এগুলো তাহলে কি ভাইয়া? অণু। আমাদের বেসিক কিন্তু ক্লিয়ার। সো এখন আমরা যে একটা পরমাণু, পরমাণু তো অনেক ছোট একটা বিষয়। সো এখন এই পরমাণুর ভিতরে কি কি জিনিস আছে, পরমাণুটা কিভাবে গঠিত, সব কিছু আমি একেবারে ডিটেলসে বোঝাবো। একেবারে ক্লিয়ার থাকতে হবে তোমাদের, ঠিক আছে? সো আমরা এখানে দেখি। এটা একটা পরমাণু। এখন এই পরমাণুর দেখো এই যে কেন্দ্র, পরমাণুর কেন্দ্রে কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস থাকে। দেখো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস। অ্যাটেনশন, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে থাকে ভাইয়া প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে কি থাকে ভাইয়া? প্রোটন। নিউক্লিয়াসে থাকে প্রোটন, প্রোটন এবং কি থাকে ভাইয়া? নিউট্রন। হ্যাঁ, নিউট্রন। নিউক্লিয়াসে কি থাকে ভাইয়া? প্রোটন এবং নিউট্রন। সো প্রোটন হচ্ছে ধনাত্মক আধানে আধানযুক্ত। প্রোটন হচ্ছে ভাইয়া ধনাত্মক বা প্লাস আধানযুক্ত। আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ, মানে এর কোনো চার্জ নাই, প্লাসও নাই মাইনাসও নাই। বুঝছি? নিউট্রন হচ্ছে ভাইয়া কি? চার্জহীন। চার্জহীন। বলো ক্লিয়ার কিনা? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে চার্জহীন, যার কোনো চার্জ নাই। ওকে, এতটুকু ক্লিয়ার? আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে এইগুলা যে ঘুরতে থাকে, এগুলাকে বলে ইলেকট্রন। সো এগুলা কি তাহলে ভাইয়া? ইলেকট্রন। এগুলা হচ্ছে ভাইয়া ইলেকট্রন। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রনের চার্জ কি ভাইয়া? ঋণাত্মক। আর ইলেকট্রন মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রোটন নিউট্রনকে কেন্দ্র করে তার চারপাশে অবিরত এভাবে ঘুরতেছে। তার মানে আমাদের এই যে পদার্থটা তৈরি হয়েছে, এখানে মাস্ট বি পরমাণু আছে, কণা। পরমাণু তো আছে। সো এই পরমাণুকে কেন্দ্র করে তার মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো এভাবে কিন্তু ঘুরতেছে। দেখছো বিষয়টা কত আশ্চর্যপূর্ণ? ঘুরতেছে কিন্তু। সো এইরকম। আর একটা পরমাণুর বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা। একটা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আর পরমাণুর সমস্ত ভর, বেশিরভাগ ভর থাকে তার নিউক্লিয়াস। সমস্ত ভর থাকে কি ভাইয়া? তার নিউক্লিয়াসে। দেখো বেসিকগুলা ক্লিয়ার হয়েছে। এখন তুমি বইটা পড়ো, দেখবা সব কিছু পানির মতো সহজ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা তারপর নেক্সটে যাই। হ্যাঁ, আমি যা যা বলছি তার একটা সামারি মাত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা সামারি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ইচ্ছা করলে এইটা পড়তে পারো অথবা স্ক্রিনশট দিয়ে পড়ে ফেলতে পারো। এগুলো বোঝাই দিচ্ছে। এখানে একটা নোট দিছে, পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। হ্যাঁ, আমরা পরমাণুকে ভাঙলে আমরা কি দেখছি? একটা পরমাণুর ভিতর প্রোটন দেখছি, নিউট্রন দেখছি, ইলেকট্রন দেখছি, তিনটা জিনিস দেখছি। ওকে, সো তারপর এখানে পরমাণুর ধারণা ও বিকাশ, গঠন আছে। এগুলা তোমরা বই থেকে পড়ে নিও ভাই। এই সময় আইসা এগুলারে আর ব্যাখ্যা ট্যাখ্যা করতাম মনে চাই না, ঠিক আছে? এগুলা তোমরা একটু কষ্ট করে পড়ে নিও রিংটা বই থেকে, বা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো ভাইয়া, তোমরা পড়ে নিও। নাও স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এগুলা আর ভাল লাগতেছে না পড়তাম এখন এই সময়, দরকার নাই, এগুলা ক্লাসটা বেশি বড় হয়ে যাবে। সো একটা স্ক্রিনশট দিয়া নিজে নিজে একটু পড়া ফেললো। আর তোমাদের বইয়ে তো আছেই ক্রমবিকাশটা, তাই না? হ্যাঁ, এই যে আমরা এখন আমরা এখানে আসব। আমরা এতটুকু পর্যন্ত দেখছি, ক্রমবিকাশ টিকাশ পর্যন্ত।
সো এখন পার্ট 4-6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এই যে এইগুলা সম্পর্কে আমরা বেসিক ধারণাটা নিব। দেখো আচ্ছা, পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায় বলতে পারো? সো দেখো, আমি তোমাদের এখানে জিনিসটা একটু করে দিই। পারমাণবিক পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়? হ্যাঁ, এই প্রশ্নটা করছে, পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়, এইটা আমরা এখন জানবো। দেখো, এই বিষয়টা জানাটা ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের সিকিউতে যেভাবে সলভ করা লাগে এই টেকনিকগুলো আসবে কিন্তু। সো আমরা জানি, এই যে আমরা জানি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে আমরা জানি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি সংখ্যা বলে ভাইয়া? প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা। বুঝছি ভাইয়া? আমরা জানি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি সংখ্যা বলে ভাইয়া? পারমাণবিক সংখ্যা। মাথায় গেছে? মাথায় নিতে হবে, প্রোটন সংখ্যাকে বলে ভাইয়া পারমাণবিক সংখ্যা। আর আমরা আরো তথ্য জানি, আবার দেখো, আবার প্রোটন, এই যে আবার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা, কি ভাইয়া? প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। প্রোটন আর ইলেকট্রন সংখ্যা আমরা জানি সমান। সো একটা মৌলের বা পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ওই মৌলের বা ওই পরমাণুর প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জানি কি? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা জানা থাকলে আমরা ইলেকট্রন সংখ্যা জানতে পারি, কারণ প্রোটন আর ইলেকট্রন সংখ্যা হয় সমান। বুঝছি? সো আমি যদি এখন তোমাদের একটা প্রশ্ন করি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায় ভাইয়া? দেখো, আমি তোমাদের প্রশ্ন করছি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়, তখন প্রশ্ন উত্তরটা কিভাবে দিবা? এভাবে দিবা। আমরা জানি কোনো মৌলের পরমাণুতে পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা। সো পারমাণবিক সংখ্যা 8 বলতে আমরা বুঝি প্রোটনের সংখ্যা হচ্ছে অক্সিজেনের 8। এরপর লিখবা আবার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। সো প্রোটন সংখ্যা 8, তাই ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 8টি। এইভাবে তোমরা লিখে দিবে। এই মূল জিনিসটা তো এখানে দিচ্ছি। তারপর এই টাইপের আমরা সিকিউ পাবো, সিকিউতে যাব। ওকে, তারপর আমরা দেখি। সো এখানে আরেকটা প্রশ্ন করছে, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা হলে ভর সংখ্যা কত? সো আমরা দেখো, ভর সংখ্যার আমরা সূত্র আমরা এখন জেনে নিব। ভর সংখ্যা, এই যে ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রোটন সংখ্যা, এই যে প্রোটন, এগুলো সূত্র, এগুলো কাজে লাগবে সিকিউতে। প্রোটন সংখ্যা প্লাস এমসিকিউ কিন্তু আসে। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। দেখছো, এই যে সূত্রটা একেবারে মুখস্থ করে রাখো। ভর সংখ্যা সমান আমরা কি জানি ভাইয়া? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। বুঝছি? ভর সংখ্যা বলতে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমাদের এখানে বলছে কোনো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, এবং দেখো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 8। সো আমরা বের করি, নিউট্রন সংখ্যা 8 দেওয়া আছে, এই যে 8 দেওয়া আছে, বাট প্রোটনের সংখ্যা দেখো দেওয়া নাই। এখানে ইলেকট্রন সংখ্যা 8 দেওয়া আছে, কিন্তু আমরা এর আগে জানছি না ভাইয়া প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। সো প্রোটন যেই কথা, ইলেকট্রন একই কথা। সো আমরা ইলেকট্রন 8, এখানে প্রোটনের দৈরা নিই 8, 8 8 16। এই যে দেখছো ভাইয়া, আমরা তাহলে কি পাইলাম ভাইয়া? অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ভাইয়া 16। বলো প্রবলেম আছে কি না? এই টাইপের অঙ্কগুলো পারবো কি না আসলে বলো? ইজি না ভাইয়া? তারপর সো এখন দেখো, আমাদের আরেকটা ম্যাথ দিছে, আমরা ম্যাথ সলভ করি। দেখো, ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা হচ্ছে 35। দেখো, একটা মৌলের পারমাণবিক সংখ্যা 17 দেওয়া আছে, ভর সংখ্যা 35 দেওয়া আছে। ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, এগুলো আমাদের বের করতে হবে। এই টাইপের মানে একটা ম্যাথ তো আসবে তোমাদের পরীক্ষায়। সো আমরা বের করি। দেখো, আমাদের বের করতে হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই না? সো দেখো, আমাদের এখানে সলভ করি, দেওয়া আছে
এই যে দেওয়া আছে ক নামক একটি মূলের পারমাণবিক সংখ্যা সূত্র। সো ক মোলের পারমাণবিক ক মোলের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 17। এবং ভর সংখ্যা, এই যে ভর সংখ্যা কত আছে ভাইয়া? 35 আছে। হ্যাঁ, এই দুইটা তথ্য দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি? ইলেকট্রন বের করো, প্রোটন বের করো, আর নিউট্রন বের করো। সো আমরা দেখো, আমরা একে একে বার করি। আমরা জানি পারমাণবিক সংখ্যাকে কি সংখ্যা বলে? আমরা জানি কোন একটা মূলের পারমাণবিক সংখ্যাকে কি সংখ্যা বলে? বলো ভাইয়া, আমি যে শিখাইছি কোন একটা মূলের পারমাণবিক সংখ্যাকে বলে প্রোটন সংখ্যা। সো আমরা এই তথ্যটা আগে লিখি যে আমরা জানি কোন মোলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে কি? প্রোটন সংখ্যা। হ্যাঁ, বুঝছি ভাইয়া, কোন মোলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া প্রোটন সংখ্যা। সো সুতরাং ক মোলের হ্যাঁ ক মোলের প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত বলো? প্রোটন সংখ্যা তাহলে 17 হয়ে যাবে না? 17। দেখো, আমরা প্রোটনটা বের করেছি, এখন আমরা ইলেকট্রনটা বের করি। আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। সো আমরা এখন লিখব আবার এই যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। সুতরাং এই যে ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা যেহেতু 17, ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কি 17। দেখো, আমরা দুইটা বের করেছি, এখন আমাদের বের করতে হবে নিউট্রন সংখ্যা। সো নিউট্রন সংখ্যা কি বের করে? আমাদের যে একটা সূত্র আসছিল ভর সংখ্যা, সো ওই সূত্র আমরা প্রয়োগ করব। ঠিক আছে, ওই সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, আমরা এখানে দেখি আমরা দেখো, তো আমরা নিউট্রন সংখ্যা বের করার জন্য কি করতে হবে ভাইয়া? এই যে ভর সংখ্যা ইকুয়ালস টু কি? এই যে নিউট্রন সংখ্যা, দেখো নিউট্রন সংখ্যা প্লাস কি? প্রোটন সংখ্যা। ঠিক আছে, আমরা এই সূত্রটা পাইছি না? আমাদের তো বের করতে বলছে নিউট্রন সংখ্যা, সো এইটা বের করতে বলছে। এখন এই যে পক্ষটা, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই যে পক্ষটা আমরা এই পাশে নিয়ে আসি। এই যে দেখো, নিউট্রন সংখ্যা প্লাস কি? প্রোটন সংখ্যা। ঠিক আছে ভাইয়া, ইকুয়ালস টু ভর সংখ্যা, ইকুয়ালস টু কি হবে? ভর সংখ্যা। এখন দেখো, এখন আমাদের কি বলছে বের করার জন্য? নিউট্রন সংখ্যা এটা বের করার জন্য বলছে। সো সমানের পরে আছে কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সমানের পরে গেলে কি হবে? মাইনাস। প্লাসেরটা কি হয়ে যাবে ভাইয়া বলো? প্লাসেরটা মাইনাস হয়ে যাবে না? এই যে প্লাসেরটা কি হয়ে যাবে? মাইনাস। সো ভর সংখ্যা আমাদের মান দেওয়া আছে কত? এই যে 35। আর প্রোটন সংখ্যা আমাদের কত পাইছি? 17। সো 35 থেকে 17 বাদ দিই, 17 17 34 আর 35 18। এই দেখছো আমাদের অ্যান্সার বের হয়েছে একটা 18। তারপর আমাদের প্রোটন সংখ্যা বের হয়েছে 17, ইলেকট্রন সংখ্যা বের হয়েছে 17। এই যে তিনটা মান দেখছো কিভাবে বের করছে? এই টাইপের তোমাদের ম্যাথ আসবে, ইজি, কুল অঙ্ক, কুল। ঠিক আছে, সো তারপর আমরা যাই। তারপর দেখো, এখানে আইসোটোপ নিয়ে কথা বলছে। সো আইসোটোপ কাকে বলে আমরা ফার্স্টে পড়ি। আইসোটোপ কোনো মোলের ভিন্ন ধরনের পরমাণু। হ্যাঁ দেখো, আইসোটোপ হচ্ছে কোনো একটা মোলের ভিন্ন ধরনের পরমাণু। দেখো এখানে এই যে তিনটা পরমাণু দেওয়া আছে, বাট এই তিনটা পরমাণু হচ্ছে হাইড্রোজেনের। অর্থাৎ মৌল হচ্ছে একটা হাইড্রোজেন, বাট পরমাণু এখানে একটা, দুইটা, তিনটা। মৌল বুঝছি, মৌল তো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইগুলা হচ্ছে মৌল। এখন যে কোনো একটা মৌলের এখানে আইসোটোপ কয়টা? তিনটা। সো এইটাই আইসোটোপ, কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান। আমরা জানি প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক কি প্রোটন বলে। সো প্রোটন এবং পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। আমি আরেকবার ক্লিয়ার করি ভাইয়া, এবং আমি তোমাদের মাথায় ঢুকাই দিব। সো আইসোটোপ বলতে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু থাকবে যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা হবে সমান, বাট ভর সংখ্যাটা হবে ভিন্ন, তাদেরকে বলে ওই মৌলের আইসোটোপ। সো আমরা এখানে দেখি ভাইয়া, সলভ করি ম্যাথটা, তাহলে বুঝতে পারবো। এই যে
সো এই যে পরমাণুটা, হ্যাঁ এই পরমাণুর দেখো ভাইয়া, এই যে এখানে কালার পর্যন্ত দেওয়া হয়েছে, এই যে কালারটা গাঢ় কালারটা এটা হচ্ছে নিউট্রন, দেন আরেকটু এই যে প্লাস চিহ্নটা প্রোটন, মাইনাস চিহ্নটা ইলেকট্রন। সো এখানে কি কোনো নিউট্রন আছে? না, এখানে প্লাস আছে, মানে এখানে প্রোটন। দেখো এখানে ভাইয়া প্রোটন আছে কয়টা ভাইয়া? একটা। ইলেকট্রন আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে একটা, বুঝছি, প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে একটা। এইটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দেখো প্রোটন, এই যে প্রোটন, এখানে ভাইয়া প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে একটা, এই যে ইলেকট্রন আছে একটা, আর নিউট্রন, এই যে একটা নিউট্রন পাইলাম। সো নিউট্রন হয়েছে একটা। সো আমরা জানি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, বলছে এখানে ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। হ্যাঁ, সো আমরা ভর সংখ্যা বের করবো। আপাতত এইটা দেখি, এখানে দেখো এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন একটা না ভাইয়া? এখানে প্রোটন আছে একটা, এই যে প্রোটন একটা। নিউট্রন কয়টা? এই যে দুইটা না? হ্যাঁ, আচ্ছা ইলেকট্রনটা আগে লিখি, যেহেতু সবগুলো সিরিয়াল ইলেকট্রন লিখতেছি। ইলেকট্রন এখানে এই যে একটা আছে। আর নিউট্রন কয়টা আছে? নিউট্রন আছে ভাইয়া দুইটা, দেখছো? এখন আমাদের প্রত্যেকটা মৌলের এই দেখো প্রোটন সংখ্যা কিন্তু সেম। এই যে এখানে প্রোটন একটা বা পারমাণবিক কিন্তু সেম, বাট ভর সংখ্যা বলছে ভিন্ন। আমরা ভর সংখ্যা বের করি। সো ভর সংখ্যা কিভাবে বের করে বলো? ভর সংখ্যা কিভাবে বের করে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল না? প্রোটন সংখ্যা এখানে 1, হ্যাঁ, আর নিউট্রন তো নাই, সো এখানে 0, 1 আর 0-র যোগফল 1। এইটার আমরা ভর সংখ্যাটা বের করি, দেখো তো এইটার ভর সংখ্যাটা আমরা বের করি। আমরা প্রোটন কত পাচ্ছি? 1, আর নিউট্রন কত পাচ্ছি? 1। সো 1 আর 1 কত? 2। এইটার ভর সংখ্যাটা বের করি, প্রোটন সংখ্যা কত? 1, আর নিউট্রন সংখ্যা কত? 2। সো 1 আর 2 কত? 3। এখন মজার বিষয় হচ্ছে দেখো ভর সংখ্যা কিন্তু এক একটা পরমাণুতে ভর সংখ্যা কিন্তু ভিন্ন, 1, 2, 3। সো আমাদের এখন মাথায় গেছে আইসোটোপ হচ্ছে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণুতে যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম বাট ভর সংখ্যা ভিন্ন হবে, তাহলে ওইটি হয়ে যাবে ওই মৌলের আইসোটোপ। ক্লিয়ার? বি ইজি। আচ্ছা, তারপর আইসোটোপের বিভিন্ন ব্যবহার আছে ভাইয়া, এটা সুন্দর করে বই থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? এই যে আমি যদি দেখাই, এই যে এইগুলা বেসিক কিন্তু কভার করে দিছি। এই যে আইসোটোপের ব্যবহার এগুলো একটু নিজে নিজে পড়ে নিবা। এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এইটা থেকে, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এইটা থেকে প্রশ্ন আসে। সো আমরা এখন এইটা নিয়ে কথা বলবো। দেখো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। আমরা তো ভাইয়া জানি যে আচ্ছা এটাই কালারই দিই। এই যে ধরো এটা হচ্ছে একেবারে পরমাণুর কেন্দ্রটা, যেটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন এবং নিউট্রন থাকে, এটা আমরা ভাইয়া জানি। তারপর ধরো এই যে পরমাণু, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন কক্ষপথ থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ভাইয়া বিভিন্ন কক্ষপথ কিন্তু থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। বুঝছি ভাইয়া? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ থাকে, আর এই কক্ষপথে মূলত কি ঘুরতে থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। সো ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। এখানে দেখো আমি ফার্স্ট কক্ষপথে আমি দিচ্ছি 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে আমি দিব 8টা ইলেকট্রন, এই যে জোড়াই দিই, 2, 4, 6, 8। দ্বিতীয় কক্ষপথে দিলাম কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে দিব 18টা ইলেকট্রন। সো এই যে 2, তারপর 4, 6, 8, 10, 12, 14, 16, দেন 18টা ইলেকট্রন। বুঝছি? তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টা ইলেকট্রন। এখন আমি তোমাদের মনে হইতেছে যে এগুলো আমি আন্দাজে বসাই দিয়েছি, না, আমাদের কোন কক্ষপথে ভাইয়া কয়টা ইলেকট্রন থাকবে, কি বলছি, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে ওইটার কিন্তু ভাইয়া একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2n²। বুঝছি ভাইয়া? কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এটার সূত্রটা হচ্ছে ভাইয়া 2n²। এই সূত্র দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি, যেমন আমি 3টা পর্যন্ত 18টা পাইলাম, বাট চতুর্থ কক্ষপথে কয়টা হবে এটাও নির্ধারণ করা যায়। বাট তোমাদের এই ক্লাস 8-এ তৃতীয় পর্যন্তই থাকে, চতুর্থ থাকে না। আচ্ছা দেখি, তবে আমরা বের করতে পারবো। যেমন দেখো
প্রথম কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করতে পারি এই যে 2n² সূত্র দ্বারা। প্রথম বলছি না, সো n এর জায়গায় আমরা 1 দিব স্কোয়ার, সো 2 1 1 গুণ দিলে তো 1 2 1 2। প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন মিলছে। দেন দ্বিতীয় কক্ষপথে থাকবে দেখো 2n² সূত্র বসাই, 2 এর n এর জায়গায় 2 বসাবো, উপরে স্কোয়ার, সো 2 দুগুণে 4, বাংলা ইংলিশ লিখতেছে মিলে, 4 দুগুণে 8। তারপর তৃতীয়টা বের করতে পারবো, তৃতীয় কক্ষপথে থাকবে 2n², 2 আর n এর মান কত 3 না, সো 3 দিব স্কোয়ার, সো 3 তিরিকা 9, 9 দুগুণে কত ভাই 18। সো দেখছো আমরা প্রথম কক্ষপথে পাইছি দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে পাইছি 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন। দেখছো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তা কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারি। আর তৃতীয় কক্ষপথের একটা হিসাব হইছে 18টাও থাকতে পারে, আবার 8টা ইলেকট্রন থাকলেও এটা ভাইয়া স্থিতিশীলতা অর্জন করে। অর্থাৎ তৃতীয় কক্ষপথে 8টা হইলেও ঠিক আছে, 18টা হইলেও ঠিক আছে, বুঝছি আমরা? ওকে, সো এখন আমরা দেখো ভাইয়া পরমাণু গঠনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চারটা, এগুলো আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে যদি আমরা ভালো করতে চাই। ঠিক আছে, পরীক্ষায় একেবারে 10 থেকে 10 এই অধ্যায় থেকে আসলে যেন পারি। আর এমসিকিউ তো এই অধ্যায় থেকে তিনটা তো আসবেই, বা দুইটা আসবেই। সো দেখো এই যে মৌলগুলার যে নাম ভাইয়া এগুলো একেবারে মুখস্থ রাখতে হবে। যেমন আমি যে পারমাণবিক সংখ্যাগুলো বিশেষ করে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। দেখছো কিভাবে মুখস্থ করছে? সো এইভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এখানে এগুলো তো প্রতীক, যেমন হাইড্রোজেনের H, হিলিয়ামের He, লিথিয়ামের Li, বেরিলিয়াম B। সো এগুলো তো বুঝো। আর ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখি। সো ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয়, যেমন পারমাণবিক সংখ্যা 1 না, ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে, একটাই তো, 2 না, সো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রনই থাকে। তারপর 3, এখন এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে আমরা জানি, প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, তারপর বাকি 3 একটা দিয়ে দিব, দ্বিতীয় কক্ষপথে 3 হয়ে গেল। দেন 4টাকে কিভাবে করব, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে নেই, আর বাকি 2টা আছে, 2টা দ্বিতীয় কক্ষপথে হয়ে যাবে। সেম 5টা কিভাবে, 2 3, 6টা কিভাবে হবে, 2 4, 7টা 2 5, 8 কি হবে 2 6, 9 কিভাবে হবে 2 7, 7 2 9। এখন 10টা আমরা করি, দেখো প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে 10 আছে, সো 10 হইতে গেলে আর কয়টা লাগে 8। আমরা জানি দ্বিতীয় কক্ষপথে 8টা হইলো এটা স্থিতিশীলতা হয়, স্থিতিশীলতা 8টাই তো প্রয়োজন। তারপর দেখো 11কে কিভাবে লিখবো, 2, তারপর 11 হইতে গেলে আর কত যোগ করা লাগে, 9 লাগে, বাট 9 তো দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা না, আমাদের দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ভাই 8টা। সো দ্বিতীয় কক্ষপথে এখন আমরা যদি 9 দিই হবে না, দ্বিতীয় কক্ষপথে হবে 8টা, 8 আর 2 10, 1। আমরা বেশি যেতে পারবো না, আমাদের কম থাকতে হবে, অথবা সমান থাকলেও প্রবলেম নেই। তারপর 12টা করি, দেখো 2 8, 8 আর 2 10, আর কি হবে 2 হয়ে যাবে। 13টা করি, দেখো 2 8, 8 আর 2 10, আর কি হবে 3 হয়ে যাবে। 14টা 2 8 10 আর 4 হয়ে যাবে। সো এভাবে 18টা করি, দেখো 2 8 10, আর বাকি কি আছে 8টা হয়ে যাবে তৃতীয় কক্ষপথে। সো এইটাও কিন্তু স্থিতিশীল, তৃতীয় কক্ষপথে 8টা হইলো ঠিক আছে, আর 18টা হইলে তো ভালোই ছিল, বাট প্রবলেম নেই। সো এভাবে মূলত ইলেকট্রন বিন্যাসগুলো করে। সো এখন তোমাদের যেভাবে প্রশ্নটা মূলত পরীক্ষায় আসবে ওইটা আমি নিয়ে আলোচনা করতেছি। দেখো সোডিয়াম ও ফ্লোরিন পরমাণুর মধ্যে স্থিতিশীলতা অর্জনের পরীক্ষা, আমরা সোডিয়াম আর ফ্লোরিন পরমাণুর মধ্যে স্থিতিশীলতা অর্জনের পরীক্ষাটা করব। তার আগে একটা বিষয় আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে ভাইয়া দেখো আমাদের ফার্স্টে এটা জানতে হবে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। এখন দেখো ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, দেখো যে ইলেকট্রন বর্জন করে তাকে বলে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, মাথায় গেঁথে রাখবা। এখন দেখো বর্জন, সো ধনী, আমি ধনাত্মকের ক্ষেত্রে ধনী চিন্তা করি, ধনীরা মূলত তাদের টাকা পয়সা বেশি, তারা গরিবরা দেয়। সো ধনীদের কাছ থেকে কিন্তু টাকা যাচ্ছে। সো এই কারণে এটা হচ্ছে ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন বলতে প্লাস, ধনাত্মক আয়ন বলতে সে প্লাস হবে, সে দিতেছে দিয়া কিন্তু সে প্লাস, আবার দিয়া মানে কিন্তু মাইনাস না। তোমরা কিন্তু এইটাই ফ্যাস লাগাও যে ধনী সে অবশ্যই প্লাস, তার টাকা পয়সা বেশি হওয়ার কারণে সে মানুষকে দান করতেছে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে সে মানুষকে দান করতেছে। সো এই কারণে ধনাত্মক আয়ন হচ্ছে প্লাস। আর ঋণাত্মক আয়ন, দেখো ঋণাত্মক আয়নটা কি, দেখো যে গরিব বা যে ঋণী, আমরা ঋণীটা করি কারণ ঋণের সাথে ঋণাত্মকটা মিলে। যে ঋণী কিভাবে হয়, কোনো একজন যদি আমাকে টাকা ধার দেয়, ধরো আমাকে 100 টাকা দিল, এখন আমাকে তো তাকে টাকাটা ফেরত দিতে হবে। আমি এর মানে আমি ঋণী না, আমি কি টাকা না দিয়ে আমি কি বাঁচতে পারবো না,
তোমাদের ক্ষেত্রে অন্য হিসাব, বাট আমি কিন্তু টাকা না দিয়ে বাঁচতে পারবো না, অ্যামাউন্ট কম বলছি না, যে অ্যামাউন্ট দেওয়ার দরকার ছিল 1-2 লাখ। আচ্ছা, 1 লাখ টাকা আমি কারো কাছ থেকে আনছি। সো এই 1 লাখ টাকা তো আমাকে তাকে তাকে টাকাটা ফেরত দিতে হবে, তাই না? সো তার কাছে আমি কি ঋণী না? সো ঋণী মানে হচ্ছে মাইনাস, গরিব, আমি গরিব মানুষ, টাকা তার কাছ থেকে আনছি, গরিব দেখেই তো আনছি, তাই না? সো গরিব হইলে মাইনাস, ধনী হইলে প্লাস। এখন ঋণাত্মক আয়ন মাইনাস কেন হয়েছে বুঝছো? কারণ সে অন্যের কাছ থেকে কিছু আনছে, আনার কারণে মাইনাস, আর যে দেই সে হচ্ছে প্লাস। আর যেন ভুল না হয় জীবনে, ধনাত্মক ধনী প্লাস, ঋণাত্মক ঋণী মাইনাস। ওকে, সো এখন আমাদের বলছে সোডিয়াম ও ফ্লোরিন পরমাণুর মধ্যে স্থিতিশীলতা অর্জন ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমাদের, আমি একেবারে প্রপার অঙ্কেতে চলে যাচ্ছি, দেখো। সো এই যে সোডিয়াম 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 পরমাণুর, দেখো সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা, সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত ভাইয়া বলো? আমরা একটা মানে এভাবে গণা দেবো যদি আমরা বলে যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 11, এই যে। এবং আমাদের আরেকটা পরমাণু কি আছে? ফ্লোরিন। সো এই যে ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা দেখো, ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, আমরা বের করছি কিন্তু 2টা। সো এদের মধ্যে স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা বিষয়টা কি, মানে তাদের মধ্যে শান্তি চুক্তি হবে, ঠিক আছে? তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হবে, এটাই আমি মনে করি স্থিতিশীলতা। সো এই ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, দেখো আমাদের সোডিয়াম পরমাণুর যে পারমাণবিক সংখ্যাটা না, এটা আমরা এর পিছনে পিছনে নিয়ে আনি। এই দেখো, আমরা এর ইলেকট্রন বিন্যাসটা করি আগে। এর ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, এর ইলেকট্রন বিন্যাস দেখো, 11 ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 8 দিয়ে 10, আর তৃতীয় কক্ষপথে একটা হয়ে যাবে। আর ফ্লোরিনেরটা করি, এর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভাইয়া 2, 9 হইতে গেলে আর 7 লাগে। সো দ্বিতীয় কক্ষপথে তো সর্বোচ্চ 8টা ধরে, বাট 7টা নিলাম, হয়েছে 7, 9। এখন দেখো আমরা একটু বিশ্লেষণ করি। সো বিশ্লেষণ করে দেখতে পারতেছি ভাইয়া, আমরা সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে, মানে 3 নম্বর কক্ষপথ, এটা তো প্রথম কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। আমরা জানি 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন লাগে স্থিতিশীলতা অর্জন করার জন্য? সর্বোচ্চ লাগে ভাইয়া 8টা অথবা 18টা। সো 8টা হইলেও তৃতীয় কক্ষপথে স্থিতিশীলতা অর্জন হয়, বাট তৃতীয় কক্ষপথে তো আমাদের লাস্টে এই যে একটা ইলেকট্রন আছে। সো একটা ইলেকট্রন থাকা মানে সে তো স্থিতিশীলতা নাই, অবস্থায় নাই আমাদের। সো সোডিয়ামটাকে স্থিতিশীলতা অর্জন করার জন্য অবশ্যই এই একটা ইলেকট্রন আমাদের কি করতে হবে? কাউকে দেয়া দিতে হবে। সোডিয়াম কি করবে? কাউকে একটা ইলেকট্রন দেয়া দিবে। তখন যদি কাউকে দেয়া দেয়, তখন আর দেখো দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, এই যে এতটুকু পর্যন্ত, তার মানে এখন কিন্তু সোডিয়াম স্থিতিশীলতা অর্জন করছে। সো আমাদের 10-এর পারমাণবিক সংখ্যা কার? নিয়ন, অর্থাৎ সোডিয়াম তখন নিয়নের মতো হয়ে গেল। সোডিয়াম ভাইয়া তখন নিয়নের মতো হয়ে গেল। আর ফ্লোরিনেরটা চিন্তা করি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার ইলেকট্রন বিন্যাস করলাম 2, 7, 7 আর 2 কত? 9। সো দ্বিতীয় কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 8টা ইলেকট্রন লাগে, বাট 7টা হইলে তো হবে না। 8টা ইলেকট্রন হওয়ার জন্য কি করতে হবে? সাথে সাথে 1 যোগ করতে হবে, একটা ইলেকট্রন কারো কাছ থেকে আনতে হবে। সো এই যে একটা ইলেকট্রন সোডিয়াম কাউকে দেয়া দিবে, এই কাউকে দিয়ে দেওয়াটা মানে একটা ইলেকট্রন এই যে ফ্লোরিনটা নিয়ে নিবে। সো নিয়ে নিলে তখন ফ্লোরিনের কি হয়ে যাবে ভাইয়া? ফ্লোরিনের তখন 8টা ইলেকট্রন হয়ে যাবে দ্বিতীয় কক্ষপথে। সো স্থিতিশীল অর্জন করছে। সো এইভাবে মূলত তাদের মধ্যে একটা শান্তি চুক্তি বা স্থিতিশীলতার একটা মানে সাম্যাবস্থা তৈরি হবে আর কি। সো এইটাকে তো আমাদের চিত্রের মাধ্যমে দিতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে, তারপর প্রপার একটা ওয়ে তোমাদের 4 থেকে 4 দিবে স্যাররা। সো আমরা দেখো, আমরা এখানে চিত্র আঁকতে হবে, আমাদের মাস্ট বি কি করতে হবে ভাইয়া? চিত্র আঁকতে হবে। সো এইদিকে আমরা ফ্লোরিনটাই করি, হ্যাঁ। ফ্লোরিনের জন্য কয়টা কক্ষপথ লাগবে? 3টা না, 2টা। এই যে একটা বড় করে দিই, সমস্যা কি? এই যে
3টা দিলাম। সো এটা তো ফ্লোরিন না, এই যে ফ্লোরিন দিলাম। দেন ফ্লোরিনের প্রথম কক্ষপথে ছিল 2টা, এই যে 2টা ইলেকট্রন দিচ্ছি। দ্বিতীয় কক্ষপথে ছিল 7টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তোমরা জোড়া জোড়া করেও দিতে পারো। সো শেষ। তারপর আমরা আঁকবো কি সোডিয়াম। এই যে সোডিয়ামের 3টা কক্ষপথ দরকার। এই যে 3টা। সো এটা হচ্ছে সোডিয়াম, এখানে নামটা ইচ্ছা করলে লিখে দিতে পারো, এই যে সোডিয়াম, এটা সোডিয়াম। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। না সরি, কি বলতেছি, সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর তৃতীয় কক্ষপথে সোডিয়ামের 1টা ইলেকট্রন, এই যে দেখো 1টা ইলেকট্রন। সো একটা সোডিয়াম স্থিতিশীলতা অর্জন করার জন্য তৃতীয় কক্ষপথে যে 1টা ইলেকট্রন আছে, এটা কি কাউকে দিয়ে দিলে হয় না? হ্যাঁ। আর সোডিয়াম কিন্তু আরেকভাবেও স্থিতিশীলতা অর্জন করতে পারে ভাইয়া। সোডিয়ামের যে 1টা ইলেকট্রন না, এটা আরেকভাবেও কিন্তু ভাই স্থিতিশীলতা অর্জন করতে পারে। সোডিয়াম আরেকভাবে করতে পারে। সোডিয়াম যদি কারো কাছ থেকে 7টা ইলেকট্রন ধার নিতে পারে, তখন 7 আর 1 কয়টা হবে? 8টা ইলেকট্রন হয়ে যাবে না? সো তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলেও তো আমরা বুঝি এটা স্থিতিশীলতা অর্জন করছে। বাট আমরা যদি কারো কাছ থেকে 7টা ইলেকট্রন আনি, এই ক্ষেত্রে শক্তি ব্যয় হবে বেশি, শক্তি ব্যয় করা যাবে না, ঠিক আছে? এটা আরও বেশি ঝামেলা। সো এই ক্ষেত্রে 1টা ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়াই ভালো। আর এই 1টা ইলেকট্রন আমরা যদি ভাইয়া আমরা কাউকে বলতে 1টা ইলেকট্রন যদি ফ্লোরিনকে আমরা ভাইয়া দিয়া দিই, ফ্লোরিনকে আমরা যদি 1টা ইলেকট্রন দিয়া দিই, তখন ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে। ফ্লোরিনের ছিল 7টা, এখন কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। সো বুঝছো, এখন ফ্লোরিন স্থিতিশীলতা অর্জন করছে, সোডিয়ামও স্থিতিশীলতা অর্জন করছে। সো এভাবে মূলত তাদের মধ্যে স্থিতিশীলতা অর্জন হবে। আর এই যে কথাগুলো আমি বলছি ভাইয়া, এই কথাগুলাই এখানে দেখো তোমাদের এখানে আছে, আমি যা যা বলছি না তাই এখানে আছে, এই যে পড়লেই হবে। এই যে যা বলছি এখানে, আমি যে এক্সাম্পলটা দিছি সোডিয়াম এবং ফ্লোরিনের, এইটা দিয়ে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এখন এই যে একটা সমীকরণ, সো এটা আমি তোমাদের একটা বুঝাই দিই একটু। দেখো সোডিয়াম, সোডিয়াম, এই যে সোডিয়াম, এই যে দেখো সোডিয়াম কি করছে ভাইয়া? সোডিয়াম মূলত 1টা ইলেকট্রন দেয়া দিছে না, 1টা ইলেকট্রন মূলত ত্যাগ করছে। সো ত্যাগ করলে আমরা কি জানি? ধনাত্মক আয়ন, ধনাত্মক বলতে প্লাস। সো সোডিয়ামের মাথায় তখন প্লাস আয়ন হয়ে যাবে, কারণ সোডিয়াম 1টা ইলেকট্রন দেয়া দিছে, যে দেয়া দেয় সে প্লাস। হ্যাঁ, অর্থাৎ কি করছে সে ভাইয়া? 1টা ইলেকট্রন দেয়া দিছে, সো ই মাইনাস। সোডিয়াম 1টা ইলেকট্রন দেয়া দিছে, এই যে 1টা ইলেকট্রন দেয়া দিছে, কাকে দিছে? ফ্লোরিনকে। এই যে ফ্লোরিনকে 1টা ইলেকট্রন দিছে, এই যে এই ইটা সে ফ্লোরিন গ্রহণ করছে, এই যে প্লাস মানে গ্রহণ করছে। সো গ্রহণ করার পর ফ্লোরিন কি হয়েছে ভাইয়া? ঋণাত্মক আয়ন। কারণ দেখো, যে গ্রহণ করে সে কি হয়ে যায় ভাইয়া? ঋণাত্মক হয়ে যায়। ফ্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করছে, কইরা কি হয়ে গেছে? ঋণাত্মক আয়নে পরিণত হয়ে গেছে। সো তারপর যদি আমরা যোগ করি, এখানে কি পাচ্ছি? Na আর F, এই যে Na প্লাস F পাচ্ছি। আর এখানে কি পাচ্ছি? Na প্লাস F মাইনাস। এখন উভয় পক্ষে প্লাস মাইনাস বাদ দিয়ে দিই, প্লাস মাইনাস, কারণ একটা প্লাসের একটা মাইনাসের বাদ। সো আমরা কি পাইতেছি? সোডিয়াম ফ্লোরাইড। NaF মানে কি ভাইয়া? সোডিয়াম ফ্লোরাইড। বুঝছি? NaF মানে সোডিয়াম ফ্লোরাইড। সো এভাবে মূলত সমীকরণটা হয়েছে। সো তোমরা যদি বইটা দেখো তাহলে এভাবে কিন্তু করছে। সো আমি সম্পূর্ণ বেসিক যা দরকার তোমাদের সিকিউর জন্য, এমসিকিউর জন্য আমি কিন্তু ভাইয়া সবই কভার করে দিছি। এখন আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করি। দেখো এগুলা তো তোমরা পরে নিবা। আর এই পিডিএফটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপে লিঙ্ক পেয়ে যাবা, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবা, দেন প্রাইভেট গ্রুপে সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? এসকিউ ধরে সব কিছু আছে। সো আশা করি সব সিকিউই পারবা, কোনো কিছুতেই আটকাবা না, সব পারবা। আমরা এরপর একটা বিশ্লেষণ করি। এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, নিউটন সংখ্যা হচ্ছে 18। আমাদের বলছে ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? দেখো ওয়াই পরমাণুর ভর সংখ্যা আমরা জানি, কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যাকে বলে প্রোটন সংখ্যা। সো প্রোটন সংখ্যা 17 পাইলাম, নিউটন সংখ্যা 18 পাইলাম, ভর সংখ্যা কি? প্রোটন আর নিউটনের যোগফল। তো আমরা দেখো গটা করে ফেলছি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা কত? 35। বুঝছি? সো এইভাবে এখানে একটু তারা বাইঙ্গা সাজাই দিছে, তোমরা পড়লে পারবা। এখন এক্স ও ওয়াই পরমাণু ইলেকট্রন বিন্যাস প্রদর্শন পূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা যাচাই করে এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা পাইলাম 11 আর ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা পেলাম 17। সো এখানে আমরা যদি
11টা দেখি 11টা কার, 11টা কোন মৌলের, আর 17টা কোনটার। আমরা জানি 17টা হচ্ছে তোমার ক্লোরিনের আর 11টা হচ্ছে সোডিয়ামের। সো এভাবে তোমরা একটু লিখে দিবা, যেমন 11-এর ইলেকট্রন বিন্যাসটা করো, তোমরা পাবা কি 2 8 1, আর ক্লোরিনেরটা ওয়াইটার ইলেকট্রন বিন্যাস করো 2 8 7। সো এই একটা ইলেকট্রন ওয়াইকে দিয়ে দিবে, তখন এটা কি হবে, ওয়াইটা, এই যে ওয়াইটা তোমার হয়ে যাবে মাইনাস, যে গ্রহণ করে মাইনাস হয়ে যাবে, আর যে দিছে সে হয়ে যাবে প্লাস, এক্স প্লাস। এভাবে কথাটা সব কিছু ডিটেলসে এখানে দেওয়া দিছে, ঠিক আছে। ওই যে আমি তোমাদের যেভাবে বুঝাইছি না এভাবে এটা পারবা। তারপর উদ্দীপকে 1 নং চিত্রে পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় দেখো। 1 নং পরমাণুটা সক্রিয় না নিষ্ক্রিয় দেখো। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, মানে এটা নিষ্ক্রিয়, স্থিতিশীল না, নিষ্ক্রিয়। সো এটাই বলছে। 1 ও 2 নং চিত্রে পরমাণুর পারমাণবিক গঠন তুলনামূলকভাবে আলোচনা করো। পারমাণবিক গঠনটা আমাদের তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। এই যে একটা ইলেকট্রন, এই যে এখানে একটা ইলেকট্রন আছে না, বাহিরে বহিস্তর একটা ইলেকট্রন আছে। সো এটা যদি সে 2 নং চিত্রের এইটাকে দেয়া দিয়ে একটা ইলেকট্রন, তখন কিন্তু তার দ্বিতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ এটা হিলিয়াম হয়ে গেল। এইটাও স্থিতিশীল হয়ে গেল আর এইটাও স্থিতিশীল হয়ে গেল। সো এইগুলো রকম ব্যাখ্যা তোমরা দেয়া দিবা, এই যে এরকম ব্যাখ্যা এখানে দেয়া দিবা। যা বলছি তোমাদের তো বেসিকটা বোঝাই দিছি, সব পারবা। সো তারপর দেখো এক্স এর আইসোটোপ ব্যাখ্যা করো। হ্যাঁ, এক্স এর আইসোটোপ আমাদের ব্যাখ্যা করতে হবে। সো এখানে এক্স এর আইসোটোপ, আচ্ছা এখানে তো এখানে এক্স এর আইসোটোপটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও, পারবা। তারপর ওয়াই ও জেড মৌল দুটি কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে, এই যে এইটা আর এইটা কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে, এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। সো এখানে এই যে ওয়াইটা একটা ইলেকট্রন জেডকে দিয়ে দিবে, তখন এখানে জেডের তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে। সো এইটাও পারবা, সব একই নিয়মেরই দেখতেছি। সো তারপর এখানে বি চিত্রের মৌলের ভর সংখ্যা নির্ণয় করো। সো বিটার ভর সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে, একটা। তারপর ইলেকট্রন আছে একটা, হ্যাঁ, আর নিউট্রন আছে কয়টা, একটা। সো আমরা জানি ভর সংখ্যা কি, নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা। সো 1 আর 1 2, ভর সংখ্যা আমরা পাবো 2, এই যে 2 দেখছো। উদ্দীপকে উল্লেখিত মৌলের আইসোটোপ ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। আইসোটোপ কেন ভিন্ন, ভিন্ন কেন আইসোটোপ, এটা তোমাদের বেসিকটা শিখাই দিছি, তোমরা অবশ্যই পারবা। কারণ তাদের প্রোটন সংখ্যা সমান, বাট পারমাণবিক সংখ্যা না, সরি, প্রোটন সংখ্যা সমান, বাট তাদের মধ্যে কি সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। সো এই কারণে তারা হচ্ছে আইসোটোপ। আর এখানে দেবা 3টি আইসোটোপ, এদের নাম যথাক্রমে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ভিন্ন কেন, এটা এই যে ভিন্ন হওয়ার কারণটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখলেই পারবা। তারপর দেখো এক্স কিভাবে ক্যাটায়নে পরিণত হবে। এই যে এক্সটা, এই যে একটা ইলেকট্রন যখন সে ওয়াইকে দিয়ে দিবে, তখন এটা ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে পরিণত হবে, কারণ যে দান করে সে ধনাত্মক আয়ন। শেষ। এক্স ও ওয়াই কি পরস্পর বন্ধনে আবদ্ধ হতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এইটা একটা ইলেকট্রন ওকে দিবে আর এইটা গ্রহণ করবে, দেন বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সো ইজি। তারপর এক্স এর মোলের নিউটন সংখ্যা 16 হলে এর ভর সংখ্যা নির্ণয় করো। সো এক্স মোলের এই যে নিউটন সংখ্যা আমাদের বলছে কি 16, আর এখানে অলরেডি ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 16। ইলেকট্রন সংখ্যাকে কি সংখ্যা বলে? আমরা জানি কোনো মোলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। সো 16 16 32 হচ্ছে তোমার ভর সংখ্যা, এই যে দেখছো বের করে ফেলছি। ওয়াই এর দুটি মোল পরস্পর যৌগ গঠনে সক্ষম বিশ্লেষণ করো। ওয়াই এর দুইটি মূল পরস্পর যৌগ গঠনে সক্ষম, কোন দুইটা মূল পরস্পর যৌগ গঠনে সক্ষম? এখানে তো 3টা। সো দেখো আমাদের এইটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 আর 7, আর এইটার ইলেকট্রন সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস করে 2 1 3। সো আমরা যদি একটা ইলেকট্রন এই যে এটাকে দেয়া দিই, তখন কিন্তু এটা 8টা ইলেকট্রন হয়ে যাবে স্থিতিশীল, আর অলরেডি এইটাও স্থিতিশীল তখন হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে 2 আর 3, হ্যাঁ, এভাবে তোমরা দিয়ে দিবা, হয়ে যাবে। সো তারপর কিউ মৌলটি ইলেকট্রন বিন্যাস চিত্র সহ ব্যাখ্যা করে। একদম ইজি। কিউ এবং আর মৌল দুইটি কিভাবে যৌগ গঠন করে, এই দুইটা কিভাবে যৌগ গঠন করবে, এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, সো এটা আমরা পারবো না। এই যে আমি তোমাদের একটু বুঝাই দিই, 8 আর 12 না। দেখো ইলেকট্রন বিন্যাস করি 2 6, হ্যাঁ, এটা হচ্ছে কিউ। আর 8টার ইলেকট্রন বিন্যাস করি 2 8 10, আর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। সো আর কি করবে, 2টা ইলেকট্রন এই 6কে দেয়া দিবে, তখন স্থিতিশীল হবে আর এটা চলে যাবে। সো এই ক্ষেত্রে আমরা এতক্ষণ একটা ইলেকট্রন দেই, এটা দেখছি, বাট এখন 2টা ইলেকট্রনও দিচ্ছে। ওকে, সো এইটা কি আমরা লিখে টিকে দিব আর কি। আর এটা তো সোজাই ছিল, আর এটা কিন্তু এভাবে হবে। এখানে একটু টাইপিংটা টুটা একটু উপরে নিচে হয়েছে। এমজি কি করছে, এমজি মূলত ম্যাগনেসিয়াম, হ্যাঁ,
12টা ইলেকট্রন যে এটা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 12, সো 2টা ইলেকট্রন সে দিছে, এখানে 2 প্লাস, আর এখানে দেয়া দিবা যে আর আমাদের এই দিছি কয়টা, এই দিছি 2টা। আচ্ছা এটা তোমার ভুল আছে, এটা হবে অক্সিজেন। এই যে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8, সো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেন কি করবে, এই যে অক্সিজেন কি করবে, এই যে 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে, হ্যাঁ গ্রহণ করে কি হয়ে গেল, 2টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে, এই যে অক্সিজেন 2 কি হয়ে যাবে, অক্সিজেন 2 মাইনাস হয়ে যাবে, বুঝছি? অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস হয়ে যাবে। তারপর যোগ করবে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, দেন এখানে ম্যাগনেসিয়াম এই যে Mg2 প্লাস প্লাস O2 মাইনাস, সো উভয় পক্ষে 2 কাটাকাটি, সো আর কি থাকবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে, সো এইভাবে এটা দিয়ে দিব। ওকে, তারপর 8 নাম্বারটা ইজি, তোমরা দেখো পারবা, আমি এই অঙ্কটা কিন্তু করাইছি, এরকম টাইপের অঙ্ক পারবা, দেখলেই পারবা। সো বাকিগুলো আর 9 10 আছে, 2টা অঙ্কই, সো এইগুলো পারবা, বুঝছো? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা বের করে। সো আমি কিন্তু তোমাদের সবগুলা প্রায় সিকিউ ধারণা দিয়ে দিছি, সো সব সলভ করে ফেলতে পারবা। আর অবশ্যই এইটা প্র্যাকটিস জরুরি, প্র্যাকটিস। সো ভাইয়া আজকে ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি অন্য একটা অধ্যায় নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।